সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা সাধারণ গণিতের সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা নামক যে দুটা অধ্যায় আছে সেই অধ্যায় সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিঃসন্দেহে জানো যে এই 13.1 অনুশীলনীতে আমাদের বেশ কয়েকটা সূত্র আমাদের জানতে হয়। সেই সূত্রগুলো জানার জন্য আমি কিছু অর্থাৎ এর যে প্রমাণ, সূত্রগুলো যে প্রমাণ সেই সম্পর্কে তোমাদের ধারণা দিব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আর কথা না বাড়িয়ে আজকে শুরু করব সাধারণ গণিতের সমান্তর ধারা নামক যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো অতি সহজে কিভাবে সহজ আকারের টেকনিকে করা যায় সেটা করার জন্য আমরা চেষ্টা করব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। আমরা সমান্তর ধারা তোমরা একটা ধারা খেয়াল করো যে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 এরকম 99 পর্যন্ত কত? সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো এই ধারাটি, এটা খেয়াল করে দেখো যে আমরা সমান্তর এই একটা ধারা, তো এই ধারা থেকে আমরা অর্থাৎ উদাহরণ দিয়ে আমরা সমান্তর ধারার সংজ্ঞা আমরা জানবো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে দেখো যে এখানে দেখো দ্বিতীয় পদ থেকে আমরা প্রথম পদ বাদ দিলে পার্থক্য হচ্ছে 1, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বাদ দিলে পার্থক্য হচ্ছে 1, চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বাদ দিলে পার্থক্য হচ্ছে 1। অর্থাৎ তাহলে খেয়াল করো যে ধারায় অর্থাৎ খেয়াল করে দেখো যে ধারায় প্রতি পদের পার্থক্য, অর্থাৎ প্রতিপদ বলতে আমি এটা বুঝিয়েছি যে অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিলে পার্থক্য, যদি যে পার্থক্য পাওয়া যায় তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বাদ দিলে সে একই পার্থক্য পাওয়া যাবে, এবং চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বাদ দিলে একই পার্থক্য পাওয়া যাবে। এইভাবে যতগুলো সংখ্যা থাকবে অর্থাৎ সবগুলো বাদ দিলে একই মান পাওয়া যাবে। তো এই ধরনের যদি আমরা একই ধরনের মান অর্থাৎ একই ধরনের অন্তর আমরা পাই, সেক্ষেত্রে আমরা এটা সমান্তর ধারা বলে গণ্য করব। খেয়াল করে দেখো যেখানে এখানে 1 2 3 4 এরকম 99 পর্যন্ত আছে। তো এই ধারা করার জন্য আমরা একটা সূত্র, সেই সমষ্টিকে এইটা করার জন্য আমাদের একটি সূত্র জানতে হবে। সেই সূত্র আমরা প্রমাণ করে দিব, গাণিতিক টার্মে প্রমাণ করে দিব। এবং আমরা খেয়াল করো এটা মুছে দিলাম। তো আমি সমান্তর ধারা বলেছি যে পার্থক্য একই হবে, পার্থক্য এক হবে, অর্থাৎ অন্তর সবসময় সেম হবে। এরকম হলে সেটা সমান্তর ধারা হিসেবে গণ্য হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো আমরা প্রথম পদ ইজিক্যাল টু এ, অর্থাৎ সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পদকে আমরা এ ধরবো, দ্বিতীয় পদকে আমরা এ প্লাস ডি ধরবো, তৃতীয় পদকে আমরা এ প্লাস 2d ধরবো, চতুর্থ পদকে এ প্লাস 3d ধরবো। দেখো খেয়াল করে দেখো প্রথম পদ মানে কি, অর্থাৎ প্রথম পদ অর্থাৎ এ প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডি, অর্থাৎ যততম পদ বলবে ঠিক তততম পদ থেকে -1 বিয়োগ হবে। তাহলে আমরা এটা খেয়াল করে দেখি, এটা কি হচ্ছে এ প্লাস 0 ইন্টু ডি, অর্থাৎ প্রথম পদ আমরা এ পেলাম। দ্বিতীয় পদ তোমরা খেয়াল করো যে এ প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি, অর্থাৎ এ প্লাস
2 থেকে 1 বিয়োগ করলে 1 এবং 1 এর সাথে g গুণ করলে a প্লাস g, অর্থাৎ এটা হলো। এখন তৃতীয় পদ খেয়াল করো, আমি বলেছি যততম পদ বলবে তততম পদ থেকে 1 মাইনাস হবে, অর্থাৎ তৃতীয় পদ যেহেতু তাহলে a প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি, অর্থাৎ a প্লাস 2d। সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এটা কি হবে a প্লাস, অর্থাৎ চতুর্থ পদ a প্লাস 4 মাইনাস 1 ইন্টু ডি, অর্থাৎ a প্লাস 3d। তো এভাবে আমরা করলাম। তা খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এভাবে আমরা যদি nতম পদ করতাম, এভাবে nতম পদ করলে a প্লাস কি হতো, যেহেতু আমরা বলেছি যে যত পদ বলবে ঠিক তত পদ থেকে 1 মাইনাস, যেহেতু nতম পদ বলেছে তাহলে আমরা কি লিখবো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমরা বোঝা গেল সমধারার ক্ষেত্রে nতম পদের সূত্র পেলাম আমরা a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এগুলো হচ্ছে সমধারার সূত্র। তো আমরা এগুলো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এগুলো মুছিয়ে দিচ্ছি। এখন দেখো, যদি সমান্তর ধারার আমরা ধরলাম সমান্তর ধারার প্রথম পদ a, শেষ পদ আমরা কি ধরলাম পদ সংখ্যা n ধরলাম, সাধারণ অন্তর d। সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো যে সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পদকে তোমাকে a ধরতে হবে, শেষ পদকে p ধরতে হবে, পদ সংখ্যাকে n ধরতে হবে এবং সাধারণ অন্তরকে d ধরতে হবে। তো আমরা খেয়াল করি যেখানে প্রথম পদ যেহেতু a, তাহলে আমরা সমষ্টি আমরা এরকম লিখতে পারি, সমষ্টি Sn ইজ ইকুয়াল টু প্রথম পদকে a, দ্বিতীয় পদ আমরা লিখবো a প্লাস d, তৃতীয় পদ লিখবো আমরা a প্লাস 2d। সুপ্রিয় শিক্ষার্থীরা এভাবে আমরা শেষ পদ শুরু করব, অর্থাৎ শেষ পদ আমরা লিখলাম p। শেষ পদের আগের পদ কি হচ্ছে আমরা, অর্থাৎ শেষ পদ থেকে সাধারণ অন্তর বাদ দিলে এই পদের পূর্বের পদ পাওয়া যাবে। আর এই পদের পূর্বের পদ পেতে চাইলে আমাদের কি করতে হবে, অর্থাৎ শেষ পদ থেকে 2d আমাদের বিয়োগ করতে হবে, শেষ পদ থেকে 2d বিয়োগ করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা বুঝলাম যে যদি সমান্তর ধারার প্রথম পদ a হয়, শেষ পদ p, পদ সংখ্যা n, সাধারণত যদি আমরা d বিবেচনা করি, তাহলে সমষ্টি হচ্ছে a প্লাস, অর্থাৎ প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এবং শেষ পদ আমরা p লিখলাম, শেষ পদ p লিখলাম এবং শেষ পদের পূর্বের পদ, অর্থাৎ শেষ পদ থেকে সাধারণত বাদ দিলে শেষ পদের আগের পদটা পাওয়া যাবে। আর এই পদের আগের পদ যদি আমরা পেতে চাই তাহলে শেষ পদ থেকে 2d আমাদের মাইনাস করতে হবে। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এটাকে যদি আমরা উল্টা করে লিখি, অর্থাৎ এ পাশ থেকে লিখি আমরা, তাহলে কি হবে p প্লাস p মাইনাস d প্লাস p মাইনাস 2d প্লাস এ পাশ থেকে আমরা উল্টা লিখবো, অর্থাৎ a প্লাস 2d প্লাস a প্লাস d, a প্লাস d প্লাস a। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করে দেখবে, এটাকে যদি আমরা যোগ করি, এটাকে যদি আমরা যোগ করি অর্থাৎ প্লাস করে Sn 2Sn, খেয়াল করে দেখো এখানে প্লাস d মাইনাস কেটে যাচ্ছে, তাহলে আমার এখানে থাকছে a প্লাস p প্লাস, এখানে প্লাস d মাইনাস কেটে যাচ্ছে a প্লাস p। সুপ্রিয় শিক্ষার্থী এখানে খেয়াল করো প্লাস 2d মাইনাস 2d কেটে যাচ্ছে, a প্লাস p থাকছে প্লাস। সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো প্লাস মাইনাস 2d প্লাস 2d কেটে যাচ্ছে, থাকছে কত a প্লাস p, অর্থাৎ a প্লাস p। সুপ্রিয় শিক্ষার্থীরা প্লাস d মাইনাস কেটে যাচ্ছে, একই রকম থাকছে a প্লাস p, আর এখানে থাকছে a প্লাস p। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু দেখা একটু সমস্যা হলেও তোমরা নিঃসন্দেহে বুঝতে পারছো যে a আর p যোগ করলে এখানে a আর p হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো আমরা এখানে কি লিখবো, বা 2 ইন্টু Sn সমান সমান, খেয়াল করে দেখো এখানে a প্লাস p, a প্লাস p, এখানে a প্লাস অসংখ্য অনেকবার আছে, তাহলে আমরা কি লিখবো, যোগ করলে আমরা লিখবো এরকম যে n ইন্টু a প্লাস p।
অর্থাৎ অনেক সংখ্যক এটা আছে, অর্থাৎ হাজার হাজার বা হাজার চেয়ে বেশি কতবার যাবে আমরা কি বলতে পারবো না। এই জন্য আমরা লিখব n ইন্টু a প্লাস পি। তাহলে আমরা খেয়াল করি যে বা এস এন সমান সমান n ইন্টু a প্লাস পি বাই 2। এটা একটা সমষ্টি। এই সূত্র আমাদের সমান ধারার ক্ষেত্রে কাজে লাগবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এইটুকু আমরা মুছে দিই। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন খেয়াল করে দেখো, এখানে শেষ পদ আছে পি, অর্থাৎ আমরা n-তম পদ পি সমান সমান লিখবো। আমরা কি লেখা যায় আমি আগেই শিখিয়েছিলাম, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। অর্থাৎ আমরা এখানে যে পি এর মানটা, অর্থাৎ n-তম পদ পি ইজ ইকুয়াল টু a প্লাস n, অর্থাৎ পি এর মানটা আমরা a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি বসিয়ে পাই। আমরা এখানে n-তম পি এর মানটা আমরা এখানে a প্লাস এই মানটুকু যদি আমরা এখানে বসিয়ে দিই, এখানে বসিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, সুতরাং এস এন ইজ ইকুয়াল টু n ইন্টু, খেয়াল করো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম যে a প্লাস পি এর মান আমরা কত পেয়েছি, যে a প্লাস। সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, আমরা এখানে এস এন ইজ ইকুয়াল টু n a প্লাস। খেয়াল করো যে আমরা এখানে পি এর মানটা এখানে বসিয়ে যাব, কত পি এর মানটা কত এখানে হয়েছে, যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই মানটা আমরা বসিয়ে দিলাম, নিচে থাকছে কত 2। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কি এটা বুঝেছো? খেয়াল করো, আমরা n লিখলাম, a লিখলাম, যোগ আমরা এই পি এর মানটা আছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, আর নিচে আছে 2, আমরা 2টা লিখলাম। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু এই সমষ্টির যে সমাধানের ক্ষেত্রে সমষ্টি মাত্র একটা মেইন সূত্র একটা আছে, সেই সূত্র আমরা কাঙ্ক্ষিত ফলাফলের প্রায় দ্বার প্রান্তে এসে পৌঁছে গেছি। আমরা খেয়াল করব বা এস এন ইজ ইকুয়াল টু n ইন্টু a আর এর যোগ করলে কত হবে, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, নিচে থাকছে এটা। সুপ্রিয় শিক্ষার্থী, এটা যদি আমরা একটু এভাবে লিখি, খেয়াল করো, এস এন ইজ ইকুয়াল টু n আর 2 আমরা এভাবে লিখি, n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এটা প্রমাণ করলাম যে কিভাবে আমরা সমষ্টি নির্ণয় করে, অর্থাৎ যেটা নির্ণয় করলাম সমষ্টি, অর্থাৎ এস সমাধানের ক্ষেত্রে সমষ্টি হচ্ছে এস এন ইজ ইকুয়াল টু n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা আমরা সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা প্রমাণ করলাম, বা প্রমাণ করতে আমরা সক্ষম হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই সমষ্টি নির্ণয় এটা সূত্রে কিন্তু অনেক সময় পরীক্ষা আসে, যে দেখাও যে এস এন ইজ ইকুয়াল টু n বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা প্রমাণ করে দেখাও। তো এটা অনেক সময় আসে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে প্রমাণটা করলাম, এই প্রমাণের মধ্যে তোমাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় বা বুঝতে পারোনি, এরকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে আমাকে জানাবে। আমি অবশ্যই এটা সমাধান তোমাদের পরবর্তীতে অবশ্যই আমরা করে দিব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যেহেতু সমান্তর ধারার অঙ্ক নিয়ে আমরা আলোচনা করছি, তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যে স্যার, এরপরে যে অধ্যায় আছে সেটা হচ্ছে গুণোত্তর ধারা, তাহলে সমান্তর ধারা ও গুণোত্তর ধারার মধ্যে পার্থক্য কি? তো আমি তোমাদের খুশি সংবাদ যে আমি তোমাদের গুণোত্তর ধারা নিয়েও একটা ক্লাস আমি তোমাদের নিব। তার আগে ক্লাস, অর্থাৎ সমান্তর ধারা ক্লাস, যেহেতু গুণোত্তর ধারা নিয়ে ক্লাস আমি নিব, এবং এই গুণোত্তর ধারা সম্পর্কিত যত অঙ্কগুলো আছে খুব ইজি প্রসেসে, খুবই সহজে পন্থায় আমি তোমাদের সেটা সমাধান করে দিব। তো একটা প্রশ্ন আসতে পারে যে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা আমরা বুঝবো কিভাবে, যেটা সমান্তর ধারা, এটা গুণোত্তর ধারা। তো খেয়াল করে দেখো, বোঝার চেষ্টা করো। আমরা এটা লিখলাম যে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 একটা ধারা, আর ধারা লিখবো 2 যোগ 4 যোগ 8 যোগ 16। এই দুটি ধারা খেয়াল করে দেখো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ধারা যদি আমরা খেয়াল করে দেখি, এইখানে
খেয়াল করে দেখো, আমরা সমান্তর ধারার ক্ষেত্রে আমরা লিখব কি সাধারণ অন্তর। সমান্তর ধারার ক্ষেত্রে লিখবো কত? সাধারণ অন্তর। এবং গুণোত্তর ধারার ক্ষেত্রে লিখবো আমরা সাধারণ অনুপাত। তো এখানে খেয়াল করে দেখো, এটা এই ধারার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করে দেখি, যেখানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে তার মান হয় 1, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে মান হয় 1, চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করলে তার মান হয় 1। কিন্তু ভাগ করলে কিন্তু 2 ভাগ 1 অর্থাৎ 2, 3 ভাগ 2 একরকম মান আসে, 4 ভাগ 3 একরকম মান আসে। অর্থাৎ যদি আমরা গুণিত ধারা করি, তাহলে গুণিত ধারা করতে গুণিত ধারা করলে সেটাকে সাধারণ অনুপাতে প্রকাশ করতে হবে। আর সাধারণ অনুপাতে প্রকাশ করলে এর মান এক এক সময় এক এক রকম মান হয়। কিন্তু আমরা যদি সমান্তর ধারার জন্য করি আমরা, তাহলে সাধারণ অনুপাত হবে একই হবে। অর্থাৎ 2 থেকে 1 বিয়োগ করলে 1, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 4 থেকে 3 বিয়োগ করলে 1। নিঃসন্দেহে এটা সমান্তর ধারা। খেয়াল করে দেখো, আমরা এই ধারাটা আমরা যদি খেয়াল করে দেখি, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এটা যদি আমরা সমান্তর ধারা বিবেচনা করি, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে? অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হবে, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করতে হবে, এবং সর্বশেষ চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করতে হবে। তো আসো আমরা বিয়োগ করে দেখি। 4 থেকে 2 বিয়োগ করলে মান হচ্ছে 2, 8 থেকে 4 বিয়োগ করলে মান হচ্ছে 4, এবং 16 থেকে 8 বিয়োগ করলে মান হচ্ছে 8। অর্থাৎ বিয়োগ করলে, অর্থাৎ সমান্তর ধারা যদি আমরা করি, তাহলে এর মান এক এক সময় এক এক ভাবে হচ্ছে, অর্থাৎ আর এর মান। কিন্তু আমরা যদি গুণোত্তর ধারা যদি করি, তাহলে অর্থাৎ গুণোত্তর ধারা করলে সাধারণ অনুপাতটা কি দাঁড়ায়? 4 ভাগ 2 = 2, 8 ভাগ 4 = 2, 16 ভাগ 8 = 2। অর্থাৎ ভাগ করলে এর সাধারণ অনুপাতটা একই দাঁড়ায়। তাহলে আমরা নিঃসন্দেহে বলবো যেটা গুণোত্তর ধারা এবং এটা সমান্তর ধারা। তো আজ থেকে আমাদের আর কোনো সমস্যা হবে না যে কোনটা কি ধারা। আমরা আজ থেকে এই সহজ টেকনিকে, ইজি টেকনিকে আমরা বুঝতে পারবো যেটা সমান্তর ধারা, এটা গুণোত্তর ধারা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন খেয়াল করে দেখব যে আমরা কয়েকটা মেইন বইয়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করার জন্য চেষ্টা করব। এখানে আছে, খেয়াল করো, আমরা মেইন বইয়ের এখানে অর্থাৎ 255 পেজের আমরা 6 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। যেখানে আছে 8 যোগ 11 যোগ 14 যোগ 17 বলছে যে 8 যোগ 11 যোগ 14 যোগ 17 যোগ ডট ডট ডট, মানে অনেক অসংখ্য আছে। ধারাটির কোন পদ 392? এখানে বলছে ধারাটির কোন পদ 392। কোন পদ? এই অর্থাৎ পদ সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এন এর মানটা আমাদের বের করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা করার আগে আমাদের যে ইজি টেকনিক তোমাদের বলেছিলাম যে এটা কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা, তোমরা নিঃসন্দেহে বুঝতে পারছো যেটা সমান্তর ধারা। কেননা অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে মান হচ্ছে 3, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে মান হচ্ছে 3, 17 থেকে 14 বিয়োগ করলে মান হচ্ছে 3। তাহলে আমাদের নিঃসন্দেহে বুঝতে হবে না এটা সমান্তর ধারা। সমান্তর ধারা ক্ষেত্রে কি বলেছিলাম, এখানে প্রথম পদ a = 8, আমরা সাধারণ অন্তর d = 11 - 8 = 3। আমরা যেহেতু বলেছে যে খেয়াল করা সুপ্রিয় শিক্ষার্থী, সাধারণত তোমরা 17 - 14 লিখতে পারতা, 3 হতো। তা আমি লিখলাম যে 11 - 8 = 3। এখন খেয়াল করে, যেহেতু বলেছে যে কোনতম পদ 392, তা আমরা ধরি nতম পদ 392, ধরি nতম পদ 392। তা সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আগেই লিখে দিয়েছিলাম nতম পদ সময় কি লেখা যায়, a + n - 1 d = 392। খেয়াল করো, এখানে প্রথম পদ আছে, এখানে 8 দিলাম, n - 1 আর d এর মান আছে 3 = 392। বা 8 যোগ, আমরা 3 এর সাথে n গুণ করলে 3 এর সাথে 1 গুণ করলে -3 = 392। বা খেয়াল করো 3n, সুপ্রিয় শিক্ষার্থীরা 8 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 5, 392। বা
3n বা 3n ইজ ইকুয়াল টু 392 প্লাস 2 এপাশে হচ্ছে -2 বা 3n ইজ ইকুয়াল টু 5 আছে কত 12 হবে 7, 1 আছে কত হলে 9 হবে 8, 3 কোটি 3 লিখে ফেললাম আমরা, বা n ইজ ইকুয়াল টু 387/3, বা ভাগ করলে কত হবে 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 নং 27, অর্থাৎ আমাদের 129 হলো, 129 হলো। সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, তাহলে আমাদের n তম অর্থাৎ 129 তম পদ হচ্ছে 392, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত ফল আমরা পেয়ে গেলাম, n এর মান হচ্ছে 129। সুপ্রিয় শিক্ষার্থীরা এটা তোমরা বুঝে গেলে। সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এখন তোমাদের মেইন বইয়ের অর্থাৎ 256 পেজের 8 নম্বর অঙ্কটা করার জন্য আমরা চেষ্টা করব। 8 এখানে বলেছে কোন সমান্তর ধারা m তম পদ n তাহলে n তম পদ m হলে ধারাটির m প্লাস n তম পদ কত? তো সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, যেখানে সমান্তর ধারা, এই সমান্তর ধারার m তম পদ n, n তম পদ m, n তম পদ কত দিয়েছি আমরা, n তম পদ m হলে ধারাটি m প্লাস n তম পদ কত? তো শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা যদি শর্ট আকারে করব যে m তম পদ, আমি আগেই বলেছি যে সমান্তর ধারার ক্ষেত্রে যততম পদ বলবে তততম পদ থেকে এক মাইনাস, অর্থাৎ a প্লাস m মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল টু a প্লাস, আমরা গুণ করে দিই, m আর d গুণ করলে md মাইনাস d। n তম পদ খেয়াল করো যে a প্লাস n মাইনাস 1 ইন্টু d, অর্থাৎ a প্লাস nd মাইনাস d। তাহলে খেয়াল করো, আমরা যেহেতু m তম পদ n বলছে, তাহলে শর্ত অনুযায়ী কি লিখবো যে a প্লাস md মাইনাস d ইজ ইকুয়াল টু, আমরা শর্ট লিখবো n a প্লাস nd মাইনাস d ইজ ইকুয়াল টু n তো বলতো m। তাহলে এটা আমরা বিয়োগ করে দিই। বিয়োগ কেন করব? বিয়োগ করলে আমরা এখানে d এর মানটা পাবো। দেখো বিয়োগ কেন করব, আমরা যোগ তো করতে পারতাম, তা নয় বিয়োগ কেন করব? বিয়োগ করলে এখানে মাইনাস থাকবে, অর্থাৎ প্লাস এ মাইনাস কেটে যাচ্ছে, এখানে প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস ডি প্লাস কেটে যাচ্ছে, থাকছে কি আমরা এখান থেকে অতি সহজে d এর মানটা আমরা বের করতে পারবো। সো এখানে মাইনাস মাইনাস প্লাস মাইনাস, এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, কি থাকছে যে nd মাইনাস nd ইজ ইকুয়াল টু n মাইনাস m, বা এখান থেকে আমরা d কমন নিই, d কমন নিলে m মাইনাস n ইজ ইকুয়াল টু n মাইনাস m, বা আমরা খেয়াল করো d m মাইনাস n, এটা এখানে আছে m মাইনাস n, এখানে আছে m মাইনাস n, এখানে আছে n মাইনাস m। তো সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, এখানে আমরা মাইনাস যদি কমন নিই, তাহলে mটা মাইনাসে মাইনাসে প্লাস mটা আগে আসলো, এখানে প্লাস n আছে, এটা কি হবে মাইনাস nটা পরে হলো। সেক্ষেত্রে আমাদের এই সমানের একই পাশে জিনিস কেটে যাচ্ছে, m মাইনাস n m কেটে যাচ্ছে, d সকল থাকছে মাইনাস, অর্থাৎ d এর মানটা আমরা পেলাম কত, -1। তো খেয়াল করে দেখো, আমরা এখন যে কাজটা আমাদের মেইন কাজটুকু আমাদের আছে, সেই মেইন কাজটা আমরা করব, যে m প্লাস n তম পদ কত। সুতরাং m প্লাস n তম পদ। সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করে দেখো, যে m প্লাস n তম পদ, আমি বলেছি যে যত পদ তত পদ থেকে এক মাইনাস, অর্থাৎ a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু d, আমরা গুণ করে দিব a প্লাস md, অর্থাৎ m এর সাথে d md, n এর সাথে d nd মাইনাস d। তাহলে খেয়াল করো a প্লাস, আমাদের এই যে এইটুকু সাজাই, যে প্লাস md মাইনাস d প্লাস nd, এটা কেন করলাম, যাতে a প্লাস md মাইনাস d এর মান আমরা n বসাতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, তাহলে আমরা এইটুকু মান আছে কত n প্লাস n
আর ডির মান কিন্তু আমরা পেয়েছি কত, -1। তাহলে আমরা এখানে বসিয়ে দিব -1। তাহলে n মাইনাস প্লাস -n, n থেকে n বাদ দিলে 0 হবে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়ে গেলাম যে m প্লাস n তম পদ হচ্ছে 0, m প্লাস n তম পদ হচ্ছে 0। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা পরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা খেয়াল করে আমরা দেখব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে যে উদাহরণ একটা অঙ্ক আছে, সৃজনশীল অঙ্ক আছে, সেই অঙ্কটা আমরা খেয়াল করে দেখি। যেখানে বলছে সমান্তর, এখানে বলে দিচ্ছে সমান্তর ধারার ক্ষেত্রে এল তম পদ, আমি 100টাকে লিখছি, অর্থাৎ 24 নম্বর অঙ্কটা খেয়াল করে দেখো। 24 নম্বর অঙ্কটা এল তম পদ এল স্কয়ার এবং কে তম পদ কে স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এল তম পদ এল স্কয়ার, কে তম পদ কে স্কয়ার। তো এটা হলে এখানে ক নম্বর প্রশ্ন করেছে যে প্রথম পদকে এ সাধারণত ডি ধরে উদ্দীপক আলোকে দুটি সমীকরণ গঠন করো। তাহলে আমরা ক নম্বর উদ্দীপক অর্থাৎ প্রথম পদকে এ এবং সাধারণত কি ডি ধরে দুটি সমীকরণ গঠন করো, এই কথা বলা হয়েছে ক নম্বর। তাহলে আমরা লিখব, সুতরাং 6টাকে লিখব এল তম পদ, যেহেতু এখানে বলা আছে যে প্রথম পদকে এ ধরো এবং সাধারণত কি ডি ধরো, তাহলে আমরা প্রথম পদ এ ধরলাম, এ প্লাস এল মাইনাস 1 ইন্টু ডি, অর্থাৎ কত হচ্ছে এ প্লাস এল ডি মাইনাস ডি, এবং কে তম পদ ও কে তম পদ এ প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি, অর্থাৎ এ প্লাস কে ডি মাইনাস ডি। এখন দেখো দুটি সমীকরণ, সুতরাং নির্ণয় সমীকরণ আমরা অতি সহজে লিখবো যে এ প্লাস এল ডি মাইনাস ডি ইজ ইকুয়াল টু, যেহেতু এল তো পদ এল স্কয়ার, অর্থাৎ এল স্কয়ার ও এ প্লাস কে ডি মাইনাস ডি, অর্থাৎ এ প্লাস কে ডি মাইনাস ডি, অর্থাৎ কে তো পদ বলা আছে কে স্কয়ার, আমরা এটা লিখলাম। এটাই হচ্ছে নির্ণয় দুটি সমীকরণ, যে দুটি সমীকরণ গ্রহণ করো, এটাই নির্ণয় দুটি সমীকরণ। আশা করি আমি বোঝাতে পেরেছি। আমরা চলে যাব হচ্ছে খ নম্বর অঙ্কটা চলে যাব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই খ নম্বর অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এটা কাজে লাগবে, যে আমরা এটা কাজে লাগবে যেহেতু আমরা কেবল যে কিছুক্ষণ এই অঙ্ক করার আগে যে অঙ্কটা করলাম ঠিক সেই রকম অঙ্ক আমরা এটা করব। এখানে বলা আছে যে এল প্লাস কে তম পদ কত। তো সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, আমরা এখানে লিখব, এটা আমরা মুছে দিই। আমরা খ নম্বর অঙ্কটা আমরা লিখব ক হতে প্রাপ্ত, ক হতে পাই বা প্রাপ্ত যাই লেখো না কেন, যে এ প্লাস এল ডি মাইনাস ডি ইজ ইকুয়াল টু এল স্কয়ার এ প্লাস কে ডি মাইনাস ডি ইজ ইকুয়াল টু কে স্কয়ার। একই রকম ভাবে আমরা অঙ্কটা করব। খেয়াল করো যে আমরা বিয়োগ করবো, কেন বিয়োগ করব আমি পূর্বেই তোমাদের বলেছি কেন বিয়োগ করব। এখানে মাইনাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তাহলে এল ডি মাইনাস কে ডি ইজ ইকুয়াল টু এল স্কয়ার মাইনাস কে স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এখানে ডি কমন নিচ্ছি, এল মাইনাস কে। এখন আমরা খেয়াল করো, এখানে আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়েছে। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এল প্লাস কে এল মাইনাস কে, বা আমরা খেয়াল করে দেখো যে আমরা এখানে এল মাইনাস কে চলে যায়, তা ডি কত থাকছে এল প্লাস কে, অর্থাৎ ডি মান আমরা পেলাম এল প্লাস কে। কিন্তু এটা আমাদের অঙ্ক না, আমাদের অঙ্ক মেন অঙ্ক এখন আছে যে এল প্লাস কে তম পদ কত। এল প্লাস বলেছে যে এল প্লাস কে তম পদ, সুতরাং আমরা কি লিখবো, এখানে আমরা একটু মুছিয়ে দিই, আমরা এখানে লিখবো, সুতরাং এল প্লাস কে তম পদ ইজ ইকুয়াল টু এ প্লাস এল প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি সমান এ প্লাস, আমরা গুণকে দিব এল ডি প্লাস কে ডি মাইনাস ডি সমান, খেয়াল করে দেখো যে আমরা এখানে এটা লিখবো এ প্লাস এল ডি মাইনাস ডি প্লাস কে ডি। দেখো এ প্লাস এল ডি মাইনাস ডি এখানে করলাম, সাজিয়ে লিখলাম, কেন এ প্লাস এল ডি মাইনাস ডি এর মান এল স্কয়ার বসানোর জন্য। তাহলে আমরা এল স্কয়ার বসিয়ে দিলাম, এখানে আছে কে, এখানে ডি এর মান আছে কত এল প্লাস কে, অর্থাৎ এল প্লাস
কে, তাহলে এল স্কোয়ার প্লাস কে আর এল গুণ করলে কত হবে, কে এল, কে আর কে গুণ করলে কে স্কোয়ার, অর্থাৎ এল স্কোয়ার প্লাস কে এল প্লাস কে স্কোয়ার। এটা হচ্ছে এল প্লাস কে তম পদ, এল প্লাস কে তম পদ আমরা এটা বের করলাম। এল স্কোয়ার প্লাস এল কে, আমরা এল কে দিতে পারতাম বা কে এল একই কথা, এল কে প্লাস কে স্কোয়ার এটা আমরা বের করলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন নাম্বার অঙ্ক যেটা আছে সেটা আমরা চলে যাব। অর্থাৎ এটা করার জন্য আমাদের এটা একটা কাজে লাগবে, যে আমরা দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি সব মুছে দিলাম, এটাও মুছে দিলাম, শুধুমাত্র এটা একটু আমাদের করার যেটা কাজে লাগবে, যে এ প্লাস এল ডি মাইনাস ডি ইজ ইকুয়াল টু এল স্কোয়ার, এ প্লাস কে ডি মাইনাস ডি ইজ ইকুয়াল টু এস, এটা আমাদের কাজে লাগবে। এবং ডি মানটা হয়তো কাজে লাগবে, এল প্লাস এটা এগুলো কাজে লাগবে। যে কারণে এটা আমরা লিখে রাখলাম, খ হতে প্রাপ্ত লিখে রাখলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে গ নম্বর অঙ্কটা একটু বোঝার চেষ্টা করবা, একটু জটিল হলেও একদম ইজি প্রসেসে করবো, একদম ইজি প্রসেসে করবো। খেয়াল করো, দেখো যে তুমি লিখবা এল প্লাস কে, এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি, এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি। খেয়াল করো, আমরা জানি যে কি হবে, যত পদ অর্থাৎ যদি এন সংখ্যক পদের সমষ্টি বলতে তাহলে কি লিখতে, এন বাই টু, যেহেতু এখানে এল প্লাস কে সংখ্যা বলতে কি লিখবো, এল প্লাস কে বাই টু, অর্থাৎ এল প্লাস কে বাই টু, অর্থাৎ এন বাই টু, টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি, অর্থাৎ এন মানে কত এখানে এল প্লাস কে, অর্থাৎ এল প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি। আমরা এটা করলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, আমরা এখন কি লিখবো, এল প্লাস কে বাই টু, আমরা টু এ প্লাস, দেখো এল আর ডি গুণ করবো, এল ডি, কে আর ডি গুণ করবো, কে ডি, মাইনাস ওয়ান ডি গুণ করবো, মাইনাস ডি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন খেয়াল করে দেখি একটু বোঝার জন্য, যেহেতু এখানে খেয়াল করে এখানে কিন্তু এ আছে, কিন্তু এখানে কি আছে এ, আর এখানে আছে টু এ, তাহলে এটা কি এটা ভেঙে লেখা যায় কি যায় না, এ প্লাস এ লেখা যায় কি যায় না, দেখো অবশ্যই যায়। এখন এ প্লাস এ লিখলাম প্লাস এল ডি প্লাস কে ডি মাইনাস ডি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো যে আমরা এল প্লাস কে বাই টু, এখন আমরা এটার মধ্যে দেখি, আমরা দেখি এটা সাজাতে পারি কিনা, যে এ প্লাস এল ডি মাইনাস, অর্থাৎ এ প্লাস এল ডি মাইনাস ডি সাজাবো, এ প্লাস এল ডি কেন সাজাবো, যাতে আমরা এল কে পড়াইতে পারি। এখন এখানে আছে এ প্লাস কে ডি মাইনাস, খেয়াল করো আটা এ কিন্তু বাকি থাকে, এ প্লাস কে ডি মাইনাস ডি। সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এখানে আমরা এ প্লাস এল ডি মাইনাস ডি কিন্তু নিয়ে নিলাম, মাইনাস ডি অলরেডি নিয়ে নিলাম। এখন খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমরা মাইনাস ডি কিন্তু আমরা এক্সেস নিয়েছি, কারণ এখানে কিন্তু মাইনাস ডি কিন্তু অলরেডি এখানে একটা মাইনাস ডি কিন্তু নিয়ে নিয়েছি, যেখানে এখানে কিন্তু এখানে ডি কোনো অস্তিত্ব আর নেই। কিন্তু এখানে খেয়াল করো যে এ প্লাস কে ডি কিন্তু আমাদের এ প্লাস কে ডি আছে, কিন্তু মাইনাস ডি কিন্তু এখানে না নেই আমরা, তাহলে কিন্তু আমরা এইটুকু মান কিন্তু কে বসাতে পারবো না। এর জন্য আমরা এক্সেস মাইনাস ডি নিয়ে প্লাস ডি করলাম, তাতে কোনো কি হলো না, মানের কোনো পরিবর্তন হলো না। কারণ আমরা যদি একটা অঙ্ক তাহলে মাইনাস ডি প্লাস ডি এটা ভ্যানিশ হয়ে গেল, আমাদের এখানে ডির কোনো মানে সব ডি গুলো যে, কারণ এখানে ডি তো আছে, একটা ডি আছে, এখানে ডি আছে একটা। সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এখানে ডি আছে একটা ডি কিন্তু অটোমেটিকলি আমরা নিয়ে নিয়েছি, কিন্তু আমরা এই মানের জন্য আমাদের এক্সট্রা মাইনাস ডি একটা বাড়তি নিতে হলো। এই মাইনাস ডি বাড়তি নিয়ে প্লাস করলে কি হবে, মাইনাস ডি প্লাস ডি কেটে গেল, ফলে কি হলো, ডি সংখ্যা ঠিকই থেকে গেল, অর্থাৎ আমাদের মানের কোনো পরিবর্তন হলো না, যেই মান সেটা থাকলো। কারণ খেয়াল করে আমি একটা উদাহরণ দিই, এখানে মাইনাস টু প্লাস টু আছে, সাপোজ এখানে টু আছে, এখানে আমরা এরকম দিই, এই মাইনাস টু লিখে প্লাস টু দিই, তাহলে এইটুকুর মানের কোনো পরিবর্তন হয়, কোনো মানের কোনো পরিবর্তন হয় না, কারণ এখানে মাইনাস টু প্লাস কেটে যায়, এই 2 আর 2 4ই থেকে যায়। খেয়াল করো, ঠিক একইভাবে আমরা এখানে মাইনাস ডি অতিরিক্ত লিখে প্লাস ডি করেছি,
যাতে আমরা এই যে আমরা a প্লাস কে ডি মানে ডি মান কে স্কয়ার বসাতে পারি। অর্থাৎ আমরা এখন কি করি খেয়াল করে দেখো, খেয়াল করো ডির মান আমরা এল প্লাস কে আমরা এখানে লিখে নিলাম। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা এখানে লিখবো এল প্লাস কে বাই টু, এল প্লাস কে বাই টু। আমরা এখানে দেখো এ প্লাস এল ডি মানে ডি মানে এখানে আছে এল স্কোয়ার, দিলাম এল স্কোয়ার। এ প্লাস কে ডি মানে ডি এ প্লাস কে ডি মানে ডি মানে আছে কে স্কোয়ার। এখন এখানে ডি মান আছে আমরা কত এল প্লাস কে। সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, বইতে কিন্তু এরকমই দেওয়া আছে যে প্রমাণ করো যে এল প্লাস কে সঙ্গে পদের সমষ্টি এল প্লাস কে বাই টু, এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার, এল প্লাস কে। এটা আমাদের প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা সবার সর্বশেষে আমরা যে একটা অঙ্ক করব সেই অঙ্কটা একটু খেয়াল করে তোমরা দেখবে। তো অঙ্ক করার আগে সুপ্রিয় শিক্ষার্থীরা আমি যে তোমাদের সৃজনশীলের যে অঙ্কটা তোমাদের করে দিলাম, তো এই অঙ্কের মধ্যে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে বা যে কোনো প্রকার প্রশ্ন আমার কাছে জিজ্ঞাসা করা থাকে, তোমরা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা সর্বশেষ একটা অঙ্ক তোমাদের মেইন বইয়ের যে অঙ্কটা আছে, একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা আমরা এখন করব। সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, এখানে আছে আমাদের 12 নম্বর। খেয়াল করো যে 29, 25, 21 প্লাস এরকম এরকম তোমার কত আছে মাইনাস 23 ইজ ইকুয়াল টু কত? সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা সর্বশেষ তোমাদের 256 পেজের যে 52 নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা করেই আজকের মতো আমরা বিদায় নিব। তো সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এখানে প্রথম পদ নিঃসন্দেহে এটা সমান্তর ধারা। কেন? আমরা 25 থেকে 29 বিয়োগ করলে -4 হচ্ছে, 21 থেকে 25 বিয়োগ করলে -4 হচ্ছে। অর্থাৎ দেখছি আমরা প্রত্যেক ক্ষেত্রে মাইনাস সাধারণ অন্তর -4 হচ্ছে। এর জন্য এটা আমরা সমান্তর ধারা বলবো। তাহলে এখানে খেয়াল করো, এখানে প্রথম পদ এ সমান 29, সাধারণ অন্তর টি ইজ ইকুয়াল টু 25 মাইনাস 29 ইজ ইকুয়াল টু -4। এটা লিখলাম। তা আমরা ধরি n তম পদ ইজ ইকুয়াল টু -23। তাহলে n তম পদ সূত্র আমরা জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল টু -23, বা এর মান আমাদের জানি আমরা 29, n মান নেই আমরা n মাইনাস 1, আর d এর মান আমাদের এখানে আছে -4। তাহলে এখানে লিখবো আমরা গুণ থেকে -4 ইজ ইকুয়াল টু -23 বা 29, মাইনাস প্লাস মাইনাস এর এখানে আছে প্লাস, অর্থাৎ প্লাস 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 মানে আছে মাইনাস, অর্থাৎ -4 এর মাইনাস আছে প্লাস 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 প্লাস, অর্থাৎ প্লাস 4 ইজ ইকুয়াল টু 23, বা 29 আর 4 হচ্ছে 9, 10, 11, 13, 3, 2 33 -4n ইজ ইকুয়াল টু -23। এখন আমরা এখানে চলে আসি, বা -4n ইজ ইকুয়াল টু -23 প্লাস 33, এখানে -33, বা -4n ইকুয়াল টু -6 -56 -3 আর 3 6, 3 আর 2 5, এটা আমাদের হয়ে গেল। বা -4n ইজ ইকুয়াল টু, সরি আমরা মাইনাস কেটে দিলাম দুই পাশের উভয় পক্ষে, 56, বা n ইজ ইকুয়াল টু 56/4, বা n ইজ ইকুয়াল টু 4 অক্ষে 4, 4 4 16, অর্থাৎ 4 14 56। তাহলে আমরা n এর মানটাকে পেলাম কত? 14। n এর কত পেলাম? 14। এখন আমরা খেয়াল করে, এখন আমরা সমষ্টি নির্ণয়ের সূত্রটা আমরা এখানে বসিয়ে দিলেই আমরা কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাব। সুতরাং সমষ্টি নির্ণয়ের সূত্রটা আমরা লিখি Sn is equal to n/2, 2a plus n minus 1 into d, বা s 14তম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে হবে। 14, খেয়াল করো 14/2, 2 ইন্টু এর মান আমাদের কত বের হয়েছে
অর্থাৎ বের হয়নি। আমরা এখানে প্রথম পদ এর মান 29 দেওয়া আছে, এন এর মান আমরা বের করেছি 14 -1, আর ডি এর মান আমাদের দেওয়া ছিল কত দেওয়া ছিল 25 থেকে অতি বিয়োগ করলে -4 হয়েছিল এটা। তাহলে বা সমান n/2 29 দুগুণী 58। খেয়াল করো 14 থেকে 1 বিয়োগ করলে 13, 14 থেকে 1 বিয়োগ করলে 13, 13 সাথে 4 গুণ করে 4 13 52, 4 13 52 হবে। খেয়াল করি আবার বুঝি আমরা 14 থেকে 1 বিয়োগ করলে 13, 13 সাথে 4 গুণ করে 4 13 52 লিখলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো তাহলে কি হয়, 14/2 গুণন 58 থেকে 52 বাদ দিলে 6 হলো, বা এটা কাটলে 3 14 কত 42। তাহলে আমরা 42 অ্যান্সার পেয়ে গেছি। তাহলে কত খেয়াল করে দেখো 29 যোগ 25 যোগ 21 যোগ এভাবে -23 পর্যন্ত আছে, এটা করলে আমাদের মান হবে 42। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সমান্তর ধারার যে ক্লাসটা নিলাম, আশা করেছি তোমরা অনেক কিছু এখান থেকে বুঝতে পেরেছো। তো তোমরা যদি আমার এই ক্লাসটা সম্পূর্ণ দেখো তাহলে তোমাদের অনেক উপকার হবে বলে আমি মনে করি। এবং তোমরা আরেকটা জিনিস নিঃসন্দেহে অবগত হয়েছো যে আমি ইতিপূর্বে বলেছি তোমাদের যে কোনো এই সমান্তর ধারার বিষয়ে যে কোনো প্রশ্ন যে কোনো জিজ্ঞাসা থাকলে আমার কাছে নির্দ্বিধায় কমেন্টস বক্সে লিখতে পারো। আমি তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিব, প্রয়োজনে এই ক্লাসটা আমি আবার নিব। এবং তোমাদের আরেকটা খুশি সংবাদ জানিয়ে রাখি, আমি আগামী দিনে তোমাদের আজকে সমান্তর ধারা করলাম, আগামী অর্থাৎ পরবর্তী ক্লাসে আমি গুণোত্তর ধারা নিয়ে তোমাদের ক্লাস করাবো। আর তোমরা আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।